বিশ্বকাপ ঘিরে অতি উন্মাদনার বলি অন্তত 10 বাংলাদেশি। সংঘাত এড়াতে কাউন্সেলিংয়ের তাগিদ। মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদ ছড়ানোর অভিযোগ। ফাতাহ কমব্যাট সিস্টেমের তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী। ভয়াবহ বন্যার কবলে চট্টগ্রাম অঞ্চল। সীমাহীন ভোগান্তিতে লাখো বানভাসী। 7 উপজেলায় সেনা মোতায়েন। মার্কিন অভিযান শেষ ঘোষণার পর ইরানে অজ্ঞাত বিমান হামলা। যুক্তরাষ্ট্র ইসরায়েল দায় না নেয়ার নতুন রহস্য। আমন্ত্রণ চ্যানেল 24-এর সকাল 7টার খবরে শুনছিলেন সিলন ফ্যামিলি ব্যান্ডি সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি সারিকা তাবাসসুম। 1000 মাইল দূরে স্টেডিয়ামে খেলা চলে আর উত্তেজনার বারুদ ছড়ায় বাংলাদেশে। সংঘাতে প্রাণ যায় সমর্থকদের। বিশ্বকাপ ফুটবল ঘিরে অন্ধ সমর্থন আর অতি উন্মাদনায়। এরই মধ্যে মারা গেছেন অন্তত 10 জন। সামাজিক মূল্যবোধ ও সহনশীলতার অভাবে এমন আচরণ বলছেন বিশেষজ্ঞরা। এজন্য কাউন্সেলিংয়ের পরামর্শ তাদের। সাদবিন শফিকের রিপোর্ট। আমার মেয়ে দুটো যেতে বললো, ভাই আমি কি করবো, ভাই আমার মেয়ে কারে বাবা করে রাখবো। কুমিল্লার এই নারীর ধারণাতেও ছিল না 1000 মাইল দূরের খেলার রেশে প্রাণ হারাতে হবে তার স্বামীকে। গেল মঙ্গলবার রাতে আর্জেন্টিনা মিশরের হাই ভোল্টেজ ম্যাচের পর হামলায় প্রাণ যায় শরীফুল ইসলামের। বিশ্বকাপ ফুটবলে নিজের দেশের দূরতম অংশগ্রহণ না থাকলেও উন্মাদনা আর আবেগে কয়েক কাঠি সরেস বাংলাদেশের সমর্থকরা। ব্রাজিল আর্জেন্টিনা সমর্থকদের নানা ঘটনা প্রবাহে গত কয়েকদিনে নিহত হয়েছেন অন্তত 10 জন। এমনকি ব্রাজিলের হার মেনে নিতে না পেরে সোমবার কুষ্টিয়াতে আত্মহত্যা করেছেন এক সমর্থক। পিএসসিতে গতদিন ব্রাজিলের পতাকা ছেড়া হয়েছে। একজন আর্জেন্টিনা সাপোর্টার হিসেবে এটা আমি একেবারেই সমর্থন করি না। আপনার খেলা আমার ভালো লাগেনি, এটা যেন সমালোচনার জায়গাটাকে যেন ক্রিটিসিজমের জায়গাটাতে থাকে, কখনোই যেন এটা হাতাহাতি, কখনোই যেন এটা ভায়োলেন্স হিসেবে না যায়। আমি একজন আর্জেন্টিনা ফ্যান অ্যান্ড ব্রাজিল ভালো লাগে, সবার ভালো লাগতেই পারে, কিন্তু ভালো লাগার জিনিসটা যাতে খুবই সিরিয়াসনেসের দিকে চলে না যায়। ফুটবল তো কখনো এটা শেখায় না, কোনো কিছু বাড়াবাড়ি তো সবসময় ভালো নয়, আর সংযম প্র্যাকটিস করে সবচেয়ে উপরে। উন্মাদনা থাকবে, ঠিক আছে, সেটাকে একটা মাত্রার মধ্যে রাখা উচিত। শুধু সংঘাতে না, অতিরিক্ত উত্তেজনায় হার্ট অ্যাটাক, শোভাযাত্রায় মোটরসাইকেল দুর্ঘটনা কিংবা পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়েও মারা গেছেন কয়েকজন। বিনোদনের উপলক্ষ খেলাকে কেন্দ্র করে কেন এই উন্মত্ততা? মনোবিজ্ঞানী ও সমাজবিজ্ঞানীরা দায়ী করছেন রাজনীতি সহ বিভিন্ন মহলে ঘৃণা চর্চা ও সামাজিক মূল্যবোধের অভাবকে। বর্তমান সময় আমরা যেভাবে বেড়ে উঠছি, সে বেড়ে ওঠাটার পেছনেই আসলে এই আচরণগুলো লুকিয়ে আছে। আমরা ছোটবেলা থেকেই এখন আসলে এই নিজের অজান্তে এই জিনিসগুলোকে রপ্ত করে নিচ্ছি, যে সব কম্পিটিশনের যুগ। ইমোশনকে আমরা ব্যবহার করি ওই স্থানীয় বিরোধ, রাজনৈতিক বিরোধ, তারপরে হচ্ছে আমাদের যে স্থানীয় এবং সামাজিক যে বিভক্তি আছে, এই বিভক্তিকে তখন উস্কে দেওয়া হয় এবং উস্কে দেওয়ার মধ্য দিয়ে এটা সংঘাতের রূপ নেই। সুতরাং আমাদের এই আবেগ যেন আমরা নিয়ন্ত্রণে রাখি। খেলাকে এমন সংঘাতময় পরিস্থিতিতে নিয়ে যাওয়ার পেছনে সামাজিক যোগাযোগ ও গণমাধ্যমেরও দায় দেখছেন বিশ্লেষকরা। নতুন করে সংঘাত এড়াতে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারে কাউন্সেলিং এর পরামর্শ তাদের। এই তরুণ প্রজন্মকে কিন্তু কাউন্সেলিংয়ের দরকার আছে, যে আমরা বিনোদনের মাধ্যম হিসেবে ফুটবলকে আমরা গ্রহণ করব, কিন্তু তার মানে এই না আমরা নিজেদের মধ্যে বিভক্তি তৈরি করে একে অপরের ক্ষতিতে আমরা লিপ্ত হয়ে যাব। ছোটবেলা থেকেই যদি আমরা আসলে পরিবার থেকে বা সমাজ থেকে যদি শিক্ষাটা পাই, যে বড়দেরকে সম্মান করা বা প্রতিপক্ষকে, ছোটরা যখন খেলছে সে খেলার মধ্যেও যাতে একটা পজিটিভ মেন্টালিটি, হ্যাঁ কম্পিটিশন থাকবে, কিন্তু এক পক্ষ আরেক পক্ষকে মেনে নেওয়ার বা ডিসিপ্লিন, খেলার যে ডিসিপ্লিনটা, সেই মোরালটা যাতে থাকে। খেলা নিয়ে অতিমাত্রায় বিতর্ক এড়িয়ে সহনশীলতা চর্চার তাগিদ সমাজবিজ্ঞানীদের। সাদবিন শফিক, চ্যানেল 24, ঢাকা। মার্শাল আর্টের নামে উগ্রবাদ ছড়ানোর অভিযোগ উঠেছে ফাতাহ কমব্যাট সিস্টেমের বিরুদ্ধে। সম্প্রতি যাত্রাবাড়ী ও যশোর থেকে সংগঠনটির কয়েকজন সদস্য আটকের পর তদন্তে নেমেছে আইনশৃঙ্খলা বাহিনী। বলছে, প্রশিক্ষণের আড়ালে উগ্রবাদ ছড়ানোর চেষ্টা করলে নেওয়া হবে ব্যবস্থা। সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট।
ক্যামেরার সামনে এমন সব কসরতের দেখা মেলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। নিয়মিতই প্রকাশিত হচ্ছে বাধা অতিক্রম, দৌড়, লাঠি খেলার আত্মরক্ষার কৌশল। যারা ভিডিওগুলো আপলোড করছেন কাগজ কলমে তাদের পরিচয় ইসলামী মূল্যবোধ ভিত্তিক সেলফ ডিফেন্স ও মার্শাল আর্ট প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফাথা কমব্যাট সিস্টেম। প্রতিষ্ঠানটির সাথে শুরুতে অনলাইনেই যোগাযোগ হয় আগ্রহীদের, পরে বিভিন্ন ধাপে দেওয়া হয় অফলাইন প্রশিক্ষণ। দেশের বিভিন্ন জেলায় রয়েছে শাখাও। আমাদের কোনো মুসলিম ভাই তারা যেন কুফফারদের চক্রান্ত দিয়ে আতঙ্কিত না হয়। 4 তারিখ শনিবার ঢাকা রমনা পার্কে ইনশাআল্লাহ তাআলা। সম্প্রতি রাজধানীর রমনা পার্কে প্রশিক্ষণের পরিকল্পনা করেও ব্যর্থ হয় সংগঠনটি। পরে ফেসবুকে আসে নতুন ঘোষণা, সদস্যদের বায়তুল মোকাররম এলাকায় জড়ো হতে বলেন ফাথা কমব্যাট সিস্টেমের প্রতিষ্ঠাতা শাহ আমানত সাবির। বাকি আমরা এখন বায়তুল মোকাররমের সামনে আছি, আপনারা এখানে আসতে পারেন। এরপর তারা যান যাত্রাবাড়ির একটি মাঠে, যেখানে অভিযান চালিয়ে উগ্রবাদে সম্পৃক্ততার অভিযোগে 6 জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার হওয়াদের একজন এনসিপি নেতা আতাউল্লাহ শাহ। ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কার করা হয়। 9 জুলাই যশোর থেকে তাহসিন ইসলাম নামে আরেক তরুণকে আটক করে পুলিশ। গ্রেপ্তার 6 জনের মোবাইলে কিছু বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। রয়েছে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের সঙ্গীত। এসব ভিডিও এখন তদন্তের অংশ। আইনশৃঙ্খলা বাহিনী বলছে শুধু প্রশিক্ষণ নয়, অর্থ সংগ্রহের জন্য সংঘবদ্ধ অপরাধেও জড়িয়ে পড়ছিল সংগঠনটির কিছু সদস্য। অভিযোগ রয়েছে 2025 সালের 16 সেপ্টেম্বর যশোরে একটি ইজি বাইক ও নগদ অর্থ ছিনতাইয়ের ঘটনায় সংগঠনটির প্রতিষ্ঠাতা শাহ আমানত সাবির সহ কয়েকজনের সম্পৃক্ততার। সবসময়ই গোয়েন্দা নজরদারির মধ্যে থাকে এবং আমরা যে কেউ যে কোনো ধরনের প্রশিক্ষণ দিতে পারি, কিন্তু প্রশিক্ষণের যদি ভিন্ন কোনো উদ্দেশ্য থাকে এবং প্রশিক্ষণের সাথে জড়িত ব্যক্তিদের যদি অতীতের কর্মকাণ্ড যদি সন্দেহজনক হয়, আমরা সাথে সাথেই ব্যবস্থা নিই। যে বা যারা এই ধরনের উগ্র মানসিকতার সাথে জড়িত হচ্ছে সেই কারণগুলোকে সমাধান করে এবং যারা জড়িত হচ্ছেন উভয়ের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যবস্থা গ্রহণ করা। সম্প্রতি রাজধানী সহ দেশের কয়েকটি স্থানে আরবি হরফে লেখা বিভিন্ন পতাকা টানানোর ঘটনাও ঘটছে। বিষয়টি নজরদারিতে রয়েছে বলে দাবি পুলিশের। এই পতাকা উড়ানোর প্রেক্ষিতে কেউ যদি অন্য কোনো মতবাদ বা অন্য কোনো উদ্দেশ্য থাকে এবং কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে আমরা অবশ্যই ব্যবস্থা নিব। উগ্রবাদ কিংবা জঙ্গিবাদ ঠেকাতে বাসা বাড়ি ভাড়া দেওয়ার সময় নাম পরিচয় পুরোপুরি নিশ্চিত হওয়ার পরামর্শ আইন শৃঙ্খলা বাহিনীর। কাউকে আপনি বাসা ভাড়া দিচ্ছেন, একটু এনআইডি কিংবা যে কোনো ধরনের পরিচয়পত্র যদি একটু চেক করে। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা। ভয়াবহ বন্যায় ভাসছে চট্টগ্রাম অঞ্চলের 5 জেলার শত শত গ্রাম। চরম কষ্টে পানিবন্দী অন্তত 6 লাখ মানুষ। শুক্রবারও মারা গেছে 4 জন। এ নিয়ে 5 দিনে হয়েছে 35 প্রাণহানি। পরিস্থিতি মোকাবেলায় 7 উপজেলায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী। কোথাও বুক সমান, কোথাও কোমর পানিতে তলিয়ে আছে বসতঘর, রাস্তাঘাট। এই চিত্র চট্টগ্রামের সাতকানিয়ার, যার বেশিরভাগ এলাকাই বন্যা কবলিত। বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ, পানিবন্দী 2.5 লাখেরও বেশি মানুষ, যাদের কষ্টের শেষ নেই। হাসপাতালে নিতে না পারায় বৃহস্পতিবার রাতে কেউচিয়া এলাকায় মারা যান এক অন্তঃসত্ত্বা নারী। এছাড়া পানিতে ডুবে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আজকে থেকে আমরা 4 দিন পানিতে বন্দী। কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার আর চেয়ারম্যান আমাদেরকে কোনো খোঁজখবর নেয় নাই। আমরা সবাই কেউচিয়া এবং সাতকানিয়াবাসী এই খালগুলো যদি রাখবল থেকে উদ্ধার করতে পারেন তাহলে আমরা বন্যা থেকে বাঁচব। উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে এবং ইতিমধ্যে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। এমন নাজুক অবস্থা বাঁশখালীতেও, সেখানে ডুবে আছে হাজার হাজার বাড়িঘর, পানিবন্দী লাখো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মারা যায় 2 শিশু। একইভাবে বন্যা কবলিত জেলার চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, হাটহাজারী, রাউজান সহ বিভিন্ন উপজেলা। প্রায় 85% বাড়ি
আপনার পানিতে কি তলিয়ে গেছে, 85% বাড়ি। পরিস্থিতি অনেক খারাপ ওদিকে, ঘর বাড়ি ভাঙে গেছে, দেওয়াল পড়ে গেছে। আমার দাদার আমলও বা আমার দাদার আমলও এখানে এত পানি হয় নাই, এত পানি দেখে নাই। আমাদের সরকারের থেকে সাহায্য খুব প্রয়োজন এখানে। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন জামায়াতে আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের খোঁজ খবর নেন, বিতরণ করেন ত্রাণ। আমরা এটাও মনে করি না যে সরকারের পক্ষে এত ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সরকারের দায় সরকার অস্বীকার করতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাবো, সরকার যেন এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে। কক্সবাজার জেলায়ও অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। 2 নদীর পানি বেড়ে চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন উপজেলায় ডুবে আছে শতাধিক গ্রাম। অবর্ণনীয় দুর্ভোগে লাখো মানুষ। অভিযোগ, পর্যাপ্ত মিলছে না ত্রাণ সহায়তা। শুধু এখানে না, পিএম কালীতে আমরা জেলাম যাতে প্রতি বছরে এরকম পানি হয়। জনজীবনে দুর্ভোগ, সব দিকে নিচু এলাকার সকল ফসল যেগুলো আছে ওগুলো তো তলিয়ে গেছে। না, আমরা প্রশাসন বা সরকার থেকে কোনো ফান্ডের থেকে আমরা কোনো পাইনি, সাহায্য পাইনি। এখন উন্নতি হয়নি বান্দরবানের পরিস্থিতি। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখনো বিপদসীমার উপরে। শহরে তলিয়ে আছে 5 শতাধিক ঘরবাড়ি, ব্যাহত সড়ক যোগাযোগ। এছাড়া রাঙামাটি ও খাগড়াছড়িতে ডুবে আছে বেশ কিছু গ্রাম। বন্যা পরিস্থিতির কারণে স্থগিত করা হয়েছে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা। এর আগে পরীক্ষা হয়নি গেল বুধবারও। রনি দত্ত, চ্যানেল 24, চট্টগ্রাম। দেশের 7 জেলা বন্যা আক্রান্ত, ঝুঁকিতে রয়েছে আরও 8টি। পূর্ব উত্তরাঞ্চলে কিছু নদ নদীর পানি বেড়ে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আবহাওয়া অফিস জানিয়েছে, লঘুচাপ ও মৌসুমী বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলের মতো রাজধানীতেও ঝরেছে বৃষ্টি। ধীরে ধীরে দুর্বল হতে শুরু করেছে লঘুচাপটি। একে তো প্রবল সক্রিয় বায়ু, তার উপর লঘুচাপ, দুয়ে মিলে ভারী আর অতি ভারী বর্ষণে নাকাল দেশের বিস্তীর্ণ অঞ্চল। বাদ যায়নি রাজধানীও। ছুটির সকালবেলা রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় বৃষ্টির জমে থাকা পানি। নিউ মার্কেট, সায়েন্স ল্যাব এলাকায় প্রায় হাঁটু সমান পানি ছিল কয়েক ঘন্টা। এতে ভোগান্তিতে পড়েন এ পথে চলাচলকারীরা। দাবি জানান জলাবদ্ধতার স্থায়ী সমাধানের। আসছিলাম পরীক্ষা দিতে, এসে একটু ভাবলাম যে মার্কেট করে এসে ফেসে গেছি একদম। এত পানি, নোংরা পানি, পা একেবারে ভিজে গেছে, কাপড় চোপড়ও ভিজে গেছে। খুবই অবস্থা খারাপ। এটা আমাদের আসলে আমরা এটা চিন্তাধারা করি নাই যে বাংলাদেশের আমাদের একটা উন্নত এলাকা, উন্নত টাউনের মধ্যে এভাবে হবে। আসলে খুবই দুঃখজনক বিষয়। কিছু বৃষ্টি হয়ে গেলেই দেখা যায় কি জলাবদ্ধতার মধ্যে পড়ে যায়। এটাকে কিভাবে নিরূপণ করা যায় এটা দেখা উচিত। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ ও আশেপাশের এলাকায় থাকা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে পড়েছে। এতে চলমান বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসবে। তবে সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে। উন্নতি আছে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতিরও। বন্যা সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়া 5টি নদীর পানি কমতে শুরু করেছে। 12 তারিখের পরে বৃষ্টি অনেকটাই কমে যাবে। তবে যেহেতু এটা বর্ষাকালে নর্মাল একটা বৃষ্টি থাকে, সেই বৃষ্টিটা হবে। আর যে এক্সট্রিম লেভেলের বৃষ্টি, এটা গ্র্যাজুয়ালি ভালো দিকে যাচ্ছে। যে লঘুচাপটা আমরা বেশ অনেক ধরে অবজার্ভ করছিলাম এবং ভারত এবং বাংলাদেশ আবহাওয়া তথ্য অনুযায়ী লঘুচাপটা দুর্বল হয়েছে এবং ক্রমান্বয়ে আরও দুর্বল হতে যাচ্ছে। সো আশা করছি যে বন্যা পরিস্থিতি হয়তো অব্যাহত থাকবে, কিন্তু খুব একটা খারাপ হওয়ার আশঙ্কা এই মুহূর্তে আর নেই। বৈরী আবহাওয়ার কিছুটা উন্নতি হলেও দেশের 4 বন্দরে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। ইমতিয়াজ মাহমুদ, চ্যানেল 24, ঢাকা। অতিবৃষ্টিতে ধসে পড়েছে মাগুরার একটি কালভার্ট। শুক্রবার দুপুরে প্রবল পানির তোড়ে মাগুরার গোবরা গ্রামে একটি কালভার্ট ধসে পড়ে। এতে প্রায় 30 ফুট সড়ক ভেঙে বড় গর্তের সৃষ্টি হয়। অন্যদিকে চাঁদপুরে ধনাগদা নদীর ওপর নির্মিত মতলব সেতুর উত্তর পাশের অ্যাপ্রোচ সড়কের মাটি সরে বড় সুড়ঙ্গ তৈরি হয়েছে। যে কোনো সময় এটি ভেঙে পড়ার শঙ্কায় স্থানীয়রা। তবুও ঝুঁকি নিয়ে এই সড়ক ব্যবহার করছেন চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জেলার হাজারো মানুষ। দেশে ফিরলে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করতে হবে, না হলে আবারও নেমে আসবে জুলাই, এমন হুঁশিয়ারি দিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর কাকরাইলে এক অনুষ্ঠানে তিনি বলেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকারকে কূটনৈতিক ও আইনি উদ্যোগ নিতে হবে। এই সরকারের উচিত যথাযথ কূটনৈতিক আইনি প্রক্রিয়ায় গণহত্যাকারীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করা। অন্য কোনো পরিকল্পনা যদি কেউ ভাবে তাহলে সেটা
কারোর জন্যই ভালো হবে না। বাংলাদেশের জনগণ সেটার জন্য প্রস্তুত আছে। জুলাই গণ অভ্যুত্থানের যারা অংশগ্রহণ করেছে রাজনৈতিকভাবে যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য তারা প্রস্তুত আছে। ইন্টারন্যাশনাল খবর আমরা জানবো। যুক্তরাষ্ট্র ইরানে তাদের সামরিক অভিযান শেষ করার ঘোষণা দিয়েছে, কিন্তু সেই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আবারও ইরানের বিভিন্ন এলাকায় রহস্যজনক বিমান হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার করেনি। ফলে নতুন করে প্রশ্ন উঠেছে, ইরানকে লক্ষ্য করে আর কে অভিযান চালাচ্ছে? খামেনির দাফনের প্রস্তুতির মধ্যেই দক্ষিণ ইরানের বুশাহের, সিস্তান, বেলুচিস্তান, আহবাজ, চাবাহার সহ কয়েকটি এলাকায় বিস্ফোরণ ও বিমান হামলা। ইরানে মার্কিন সেন্ট্রাল কমান্ডের অভিযান শেষ করার ঘোষণা দেওয়ার পরও এসব হামলা হয়, কিন্তু পরবর্তীতে হামলাগুলোর বিষয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। এদিকে নতুন হামলার জবাবে বাহরাইন, জর্ডান, কুয়েত ও কাতারের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। কুয়েতে অন্তত একজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, অন্তর্বর্তী যুদ্ধবিরতি কার্যত শেষ হলেও স্থায়ী সমাধানের লক্ষ্যে ইরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাবে যুক্তরাষ্ট্র। অন্যদিকে ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা কমিটির সদস্য ইসমাইল কাউসারির অভিযোগ, সাম্প্রতিক মার্কিন হামলার নেপথ্যে সহায়তা করেছে সংযুক্ত আরব আমিরাত। এর জন্য আমিরাতকে মূল্য দিতে হবে এমন হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। যদিও যুদ্ধের শুরুর থেকেই এমন অভিযোগ অস্বীকার করে আসছে উপসাগরীয় দেশগুলো। ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার আরেকটি কেন্দ্র হয়ে উঠেছে হরমুজ প্রণালী। বিশ্বের জ্বালানি পরিবহনের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথের একক নিয়ন্ত্রণ দাবি করছে ইরান। বিপরীতে যুক্তরাষ্ট্র ও উপসাগরীয় দেশগুলো বলছে, হরমুজ আন্তর্জাতিক জলপথ এবং তা সব দেশের জাহাজ চলাচলের জন্য উন্মুক্ত থাকতে হবে। এদিকে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাট জানিয়েছেন, প্রয়োজন হলে আবারও ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান চালাতে প্রস্তুত রয়েছে তাদের বাহিনী। সব মিলিয়ে যুদ্ধবিরতির আলোচনা চললেও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অত্যন্ত অস্থির। নতুন এই রহস্যময় বিমান হামলা সেই অনিশ্চয়তাকেই বাড়িয়ে দিয়েছে কয়েক গুণ। রাখি জেসমিন, চ্যানেল 24। এদিকে ইরান আলোচনা চালিয়ে যাওয়ার অনুরোধ করার পর তাতে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র। তবে দুই দেশের মধ্যে যে যুদ্ধবিরতি চলছিল তা শেষ হয়েছে। ট্রুথ সোশ্যালে কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান জুড়ে 2 দিনব্যাপী বিমান হামলার পর এই ঘোষণা দিলেন ট্রাম্প। ইরানের দাবি, এবারের হামলায় অন্তত 14 জন নিহত হয়েছেন। ইরানও পাল্টা হামলা চালিয়েছে উপসাগরীয় দেশগুলোর মার্কিন ঘাঁটিতে। গত মঙ্গলবার হরমুজ প্রণালীতে 3টি বাণিজ্যিক জাহাজে হামলা হয়। এর জেরে ইরানে পাল্টা হামলা চালায় যুক্তরাষ্ট্র। টার্গেট করা হয় ইরানের বেশ কয়েকটি শহরের সামরিক স্থাপনা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও নৌযানে। গত মাসে 4 মাস ধরে চলা যুদ্ধ বন্ধে অন্তর্বর্তী চুক্তি সই করেছিল ইরান যুক্তরাষ্ট্র। তবে হরমুজে জাহাজে হামলার পর থেকেই পাল্টাপাল্টি হামলায় পরিস্থিতি ফের হয়েছে জটিল। এই ছিল সকাল 7টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।